ক্লাস 11 বিজনেস স্টাডিজের পার্ট এ ফাউন্ডেশন অফ বিজনেসের আমরা করছিলাম বিজনেস সার্ভিসেস। আজকে আমরা করব তার সেকেন্ড পার্ট। আগের দিন আমরা আমাদের পড়া শেষ করেছিলাম ই ব্যাংকিংয়ে। আমি আরেকবার আজকে ই ব্যাংকিংটা ইন ডিটেলে বলে দিচ্ছি। ই ব্যাংকিং মানে কি? যখন আমরা আমাদের কম্পিউটার বা অন্য কোনো টেকনোলজির মাধ্যমে একটা কম্পিউটারের সাথে বিভিন্ন কম্পিউটারের মাধ্যমে আমাদের দৈনন্দিন কাজকর্ম করে থাকি, তখন আমরা তাকে বলে থাকি ই ব্যাংকিং। ই ব্যাংকিংয়ের বিভিন্ন ধরন আছে, দেখে নেব সেগুলোকে একটু। ফার্স্ট হচ্ছে আমাদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। মানে কি? যখন আমাদের একটা সংস্থার অ্যাকাউন্ট থেকে সেই সংস্থার কর্মীদের আমরা যখন স্যালারি দিই বা ওয়েজেস পেমেন্ট করি, তখন আমরা তাদের পার্সোনাল অ্যাকাউন্টে টাকা জমা দিই। এই যেভাবে আমরা টাকা জমা দিয়ে থাকি বা ট্রান্সফার করে থাকি ভায়া ইলেকট্রনিক মিডিয়া, তখন আমরা তাকে বলি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। আগের দিন আমরা এনইএফটি আরটিজিএস সম্পর্কে যে জেনেছিলাম, সেগুলো সবই হচ্ছে এর পার্ট। নেক্সট হচ্ছে আমাদের অটোমেটেড টেলার মেশিন বা এটিএম। এটিএম আমরা সবাই জানি, সবাই এর সঙ্গে পরিচিত। এর মাধ্যমে আমরা টাকা জমাও দিতে পারি, আবার টাকাও তুলতে পারি। এই ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট শনাক্তকরণ সংখ্যা দেওয়া থাকে, যেটাকে আমরা পিন বলে থাকি। এটা কম্পিউটারে কিন্তু এটা হচ্ছে আমাদের এটিএমের ক্ষেত্রে পাসওয়ার্ডের মতো কাজ করে থাকে, এবং আমরা 7 দিনে 24 আওয়ার্সে কিন্তু এটিএমকে অ্যাক্সেস করতে পারি। নেক্সট আমরা দেখব ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড। দুটো সম্পর্কেই আমাদের আইডিয়া আছে। দুটোর ক্ষেত্রেই আমরা জানি এটা আমাদের প্লাস্টিক কার্ড, যার পেছনে চৌম্বক রেখা থাকে, এবং এক্ষেত্রে কিছু ডেবিট কার্ডে গ্রাহকের স্বাক্ষরেরও জায়গা থাকে। এর মানে মেন পারপাসটা কি? এটা হচ্ছে ক্যাশ ইকুইভ্যালেন্ট, অর্থাৎ আমরা লিকুইড ক্যাশ ক্যারি না করে এই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারি। কিন্তু যেটা আমরা জানি না সেটা হচ্ছে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মধ্যে একটা বেসিক ডিফারেন্স রয়েছে। ডেবিট কার্ডের মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্টে যত টাকা আছে সেই টাকাই ম্যাক্সিমাম লিমিট অবধি খরচা করতে পারি। মানে আমার অ্যাকাউন্টে 10,000 টাকা থাকলে আমার যদি অন্যান্য সমস্ত কিছুকে আমি ইরেলিভেন্ট ধরে নিই, তাহলে আমি ম্যাক্সিমাম 10,000 টাকাই কিন্তু তুলতে পারবো। কিন্তু ক্রেডিট কার্ডের সাথে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো সম্পর্ক থাকে না। ক্রেডিট কার্ড হলো বেসিক্যালি ব্যাঙ্ক থেকে টাকা ধার নেওয়ার কার্ড। এক্ষেত্রে আমরা কতটা পরিমাণে টাকা ধার নিতে পারবো সেটা আমাদের ব্যাঙ্ক স্পেসিফাই করে দেবে, যেটা আমাদের একটা সার্টেন টাইম পিরিয়ড পরে রিফান্ড করতে হবে ব্যাঙ্কে উইথ প্রপার ইন্টারেস্ট। নেক্সট হচ্ছে আমাদের অনলাইন ব্যাংকিং। এটা আমরা সবাই জানি। অনলাইন ব্যাংকিংয়ের ক্ষেত্রে কি হয়ে থাকে? এক্ষেত্রে যারা গ্রাহক হন তারা কম্পিউটারের মাধ্যমে ব্যাংককে নির্দেশ দেন অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য। এটাও কিন্তু আমাদের 24 আওয়ার্সই অ্যাক্সেসেবল থাকে। নেক্সট হচ্ছে আমাদের কোর ব্যাংকিং সলিউশন বা সিবিএস। সিবিএস আমাদের বলছে যে আমাদের আগেকার দিনে আমাদের কনসেপ্ট ছিল আমি অমুক ব্যাংকের অমুক ব্রাঞ্চের অ্যাকাউন্ট হোল্ডার, তো সেক্ষেত্রে আমার কিছু কিছু রেস্ট্রিকশান ছিল। যেমন মনে করো আমি যদি কোনো ব্যাংকের শ্যামবাজারের হোল্ডার হয়ে থাকি, আমার অ্যাকাউন্ট থেকে থাকে অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকে, তবে আগের কনসেপ্ট অনুযায়ী আমি শুধুমাত্র ওই স্পেসিফিক ব্যাংকের ব্রাঞ্চ থেকেই কিন্তু টাকা তুলতে পারবো। কিন্তু সিবিএস এর মাধ্যমে আমরা এখন শুধুমাত্র ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার, কোন ব্যাংক কোন ব্রাঞ্চ সেটা কিন্তু এখন ইরেলিভেন্ট হয়ে গেছে। নেক্সট হচ্ছে আমাদের এসএমএস ব্যাংকিং। এসএমএস ব্যাংকিংয়ের সঙ্গেও আমরা প্রত্যন্ত পরিচিত। আমরা যখন ব্যাংকে যাই বা অ্যাকাউন্ট খুলি, তখন তার সাথে আমাদের অ্যাকাউন্ট নাম্বার মানে তার সাথে আমাদের ফোন নাম্বারের একটা লিঙ্ক করে দেওয়া হয়। যখন আমরা টাকা জমা দিই তখনও আমাদের এসএমএস অ্যালার্ট আসে, যখন আমরা টাকা উইথড্র করি তখন আমাদের এসএমএস অ্যালার্ট আসে, এবং এই সার্ভিসটা প্রোভাইড করবার জন্য ব্যাংক কিন্তু একটা স্পেসিফিক চার্জ কেটে নেয়। তাহলে বিজনেস সার্ভিসের একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল আমাদের ব্যাংকিং। তারপরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ইন্স্যুরেন্স। তাহলে আগে জেনে নেব আমাদের ইন্স্যুরেন্সটা কেন দরকার। Life is full of uncertainties. The chances of occurrence of an event causing losses are quite uncertain. There are risks of death and disability for human life, fire and burglary risk for the property, and so on.
আমাদের জীবন, আমরা জানি আমাদের কোনো জিনিসের নিশ্চয়তা নেই, জীবনের নিশ্চয়তা নেই। যে কোনো একটা খারাপ ইনসিডেন্ট হলে সেই আমাদের অনেক লস বেয়ার করতে হয়, এবং সেই লস বিভিন্ন কারণে হতে পারে। আমাদের মৃত্যুর জন্য আমাদের রিস্ক হতে পারে, বা আমাদের ডিসেবল যদি আমরা হয়ে যাই, শারীরিকভাবে অক্ষম হয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের রিস্ক হতে পারে। শুধু তাই নয়, ফায়ার বা বার্গলারির ক্ষেত্রেও কিন্তু আমাদের রিস্ক অ্যারাইজ করতে পারে। If any of these take place, the individuals or organizations may suffer a great loss, sometimes beyond their capacities to bear the same. To minimize the impact of such uncertainties, insurance is required. তাহলে কি বলছে যে এই ওপরে আমরা যেগুলো আলোচনা করলাম তার মধ্যে যে কোনো কিছুই যদি আমাদের হয়, তাহলে সেটা আমাদের ক্ষেত্রে একটা হিউজ লস হয়। কখনো কখনো কোনো মানুষের পক্ষে সেটা বেয়ার করা খুব কষ্টকর হয়ে যায়। তাই এই যে আনসার্টেনটি রিস্ক, এটাকে মিনিমাম করবার জন্য আমাদের ইন্স্যুরেন্স সার্ভিসটা এসছে। People facing common risk come together and make a small contributions to a common fund, which help to spread the loss of an individual by a particular risk over a number of persons who are exposed to it. তাহলে কি বলেছে, সাধারণভাবে যখন এই সমস্ত রিস্কগুলো আমাদের হয়ে যায়, তখন সেটা হিউম্যান বিইংয়ের ক্ষেত্রে অনেক বড় একটা লসের সৃষ্টি করে। তাই জন্য একটা কমন ফান্ডে যদি আমরা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিছুটা করে কন্ট্রিবিউট করি, তাহলে সেক্ষেত্রে আমাদের এই রিস্কগুলো বা একটা পার্টিকুলার রিস্ক কিন্তু আমাদের ডিস্ট্রিবিউট হয়ে যায় অনেকজন মানুষের ওপর, যারা ওই একটা কমন ফান্ডে টাকা কন্ট্রিবিউট করছে। Insurance is thus a device by which loss likely to be caused by an uncertain event is spread over a number of persons who are exposed to it and who prepare to insure themselves against such an event. তাহলে ইন্স্যুরেন্স হচ্ছে এমন একটা ডিভাইস যার মাধ্যমে একটা আনসার্টেন ইভেন্টকে বা আনসার্টেন ইভেন্টের লসকে জেনারেলি স্প্রেড ওভার করে দেওয়া হয় একাধিক ব্যক্তির মধ্যে। কোন একাধিক ব্যক্তি? যারা সবাই সেম পারপাসে সেম ইন্স্যুরেন্স করানোর জন্য রাজি হয়ে যাচ্ছে। তাই আমরা বলতে পারি ইট ইজ আ কন্ট্রাক্ট অর এগ্রিমেন্ট আন্ডার উইচ ওয়ান পার্টি এগ্রিজ ইন রিটার্ন ফর আ কনসিডারেশন টু পে অ্যান এগ্রিড অ্যামাউন্ট অফ মানি to another party to make a loss, damage or injury to something of value in which the insured has a financial interest as a result of some uncertain event. তাহলে আমরা বলতে পারি এই যে ইন্স্যুরেন্সটা হচ্ছে আমাদের একটা কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট, যার আন্ডারে একটা পার্টি আমাদের কিছু কনসিডারেশন পে করবার জন্য রাজি থাকবে, যার অ্যামাউন্টটা স্পেসিফিক হবে, যাতে অ্যানাদার পার্টি আর একটা পার্টি যার লস, ড্যামেজ বা ইনজুরি হচ্ছে, তারা তার সেই ড্যামেজটাকে ইনশিওর করে নিতে পারবে। তাহলে আমরা দেখব এই ইন্স্যুরেন্সের ইম্পর্টেন্সগুলো কি কি। ফার্স্ট ওয়ান হচ্ছে সেফটি। বিমার ক্ষতি ঝুঁকি থেকে কারবারকে বাঁচায়। এর ফলে কারবারের উদ্বেগ অনেকটাই কমে যায় এবং তারা নিশ্চিন্ত মনে কাজ করতে সক্ষম হয়ে থাকে। ডিফিউশন অফ রিস্ক। বিমার ক্ষেত্রে ঝুঁকি একাধিক পক্ষের মধ্যে বণ্টিত হয়ে থাকে, অর্থাৎ অপ্রত্যাশিত ঘটনার ফলে উদ্ভূত ক্ষতি একাধিক পক্ষ বহন করে। কেবলমাত্র একা যে বিমা গ্রহীতা রয়েছে তাকে বহন করতে হয় না। বিমা ব্যবস্থা বর্তমানে কারবারিকে এককভাবে ক্ষতি বহন করতে হয় এবং ক্ষতির পরিমাণ বেশি হয়ে গেলে কারবার বন্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। নেক্সট হচ্ছে ডিভিশন অফ লেবার। বিমা কারবারিকে শ্রমের বিভাজন এবং বিশেষায়নের সুবিধা দেয়। বিমা করা থাকলে কারবারি তার কারবারের পুরো মনোসংযোগ করতে পারে, কারণ ঝুঁকি বহনের দায়িত্ব তখন আর তাকে নিতে হয় না। নেক্সট হচ্ছে টু ফেস কম্পিটিশান। আধুনিক কারবারি জগতে কারবারিদের মধ্যে একটা ভীষণ কম্পিটিশান রয়েছে। এর ক্ষেত্রে তারাই সুবিধা অর্জন করতে পারবে যারা এখানে টিকে থাকতে পারবে, না হলে কিন্তু সেই কারবারকে হারিয়ে যেতে হবে। একজন কারবারি কখনোই সফল হতে পারে না যদি তাকে সমস্ত রিস্ক একা বেয়ার করতে হয়। বিমার মাধ্যমে যেহেতু তারা আর্থিক নিরাপত্তা পায়, তাই তারা খুব সহজেই কারবার চালাতে সক্ষম হয়ে থাকে।
অপটিমাম ইউটিলাইজেশন অফ ক্যাপিটাল। কারবারি জগতে বিমার সুবিধা না থাকলে কারবারকে অপ্রত্যাশিত ক্ষতির ঝুঁকি বহন করতে হতো এবং তার জন্য আলাদা রিজার্ভ রাখতে হতো। এই রিজার্ভের যে টাকাটা রাখা হতো সেটা জেনারেলি আইডল পড়ে থাকতো, কারণ সেই ক্ষতি না হলে কিন্তু সেই টাকাটার কোনো ইউটিলিটি থাকতো না। কিন্তু বিমা বা ইন্স্যুরেন্স কোম্পানি আছে বলে তারা তাদের ফান্ডকে অন্য জায়গায় ইনভেস্ট করতে পারছে, যার থেকে তারা হয়তো অনেক বেশি রিটার্ন পাচ্ছে। নেক্সট হচ্ছে ফর্মেশন অফ ক্যাপিটাল। সাধারণত ইন্স্যুরেন্স কোম্পানিরা প্রিমিয়াম হিসেবে প্রচুর টাকা সংগ্রহ করে, যেটা তারা আবার একটা বড় অন্য কোনো শিল্পে বিনিয়োগ করে। আমরা জানি একটা দেশের উন্নতি তখনই ঘটে যখন তার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বেশি হয়। ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকছে। ফ্যাসিলিটিস ফরেন ট্রেড। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ঝুঁকি বেশি হয়ে থাকে, কারণ প্রথমত পণ্য বেশি দূরে পাঠাতে হয়, ফলে সেখানে বিভিন্ন রকম ঝুঁকি হয়ে থাকে এবং এই বিমার মাধ্যমে ঝুঁকি হ্রাস করা যায়। তাই আমদানি এবং রপ্তানি বাণিজ্যেও ইন্স্যুরেন্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নেক্সট হচ্ছে সোশ্যাল ইউটিলিটি। বিমা এক ধরনের সামাজিক উপযোগিতা তৈরি করে, কারণ এই বিমার মাধ্যমে মানুষের জীবন এবং সম্পদ নিরাপদ হয়। তাই এটি সমাজকে সুরক্ষা প্রদান করে। শুধু তাই নয়, এখানে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়ে থাকে। কিন্তু আমরা জানি যে এই যে ইন্স্যুরেন্সটা আমরা করে থাকি সেগুলোর জন্য আমাদের কিছু প্রিন্সিপালস ফলো করতে হয়, যেগুলো ইউনিফর্ম হয়ে থাকে সমস্ত ইন্স্যুরেন্স যারা করছেন তাদের জন্য। তাহলে এবার আমরা দেখে নেব সেই প্রিন্সিপালসগুলো কী। আটমোস্ট গুড ফেথ, অর্থাৎ বিমা বা ইন্স্যুরেন্স হচ্ছে এক ধরনের চুক্তি, যেটা একটা মানুষের সদ্বিশ্বাসের ওপর গড়ে ওঠে। এখানে দুই পক্ষই অর্থাৎ বিমা গ্রহণকারী এবং বিমা কোম্পানি উভয় চুক্তি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে, যাতে তারা চুক্তি গ্রহণ বা বর্জন করতে পারে। যদি কোনো পক্ষ কোনো তথ্য প্রকাশ না করে বা গোপন করে বা মিথ্যা বর্ণন করে বা জালিয়াতি করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিমা চুক্তিটা প্রত্যাখ্যাত হতে পারে। নেক্সট হচ্ছে ইন্স্যুরেবল ইন্টারেস্ট, অর্থাৎ এই নীতি অনুসারে যারা বিমাকারী তাদের বিমা চুক্তিতে অবশ্যই আর্থিক স্বার্থ থাকতে হবে। অর্থাৎ বিমা চুক্তির সেই বিষয়টি যথাযথ থাকলে বিমা কোম্পানির লাভ হবে, কিন্তু বিষয়টি ক্ষতিগ্রস্ত হলে তার ক্ষতি হবে। যেমন আমরা বলতে পারি লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বিমা গ্রহণকারীরা তার জীবনের উপর এই ইন্স্যুরেন্স করে থাকে, কিন্তু কোনো থার্ড পার্টির ওপর কিন্তু সে এই ইন্স্যুরেন্সটা করতে পারবে না। নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ ইনডেমনিটি। এই নীতি অনুসারে বিমা চুক্তির বিষয়টি অর্থাৎ যে বিষয়ের উপর বিমা করা হয় তা ক্ষতিগ্রস্ত হলে বিমা কোম্পানি তার প্রকৃত ক্ষতি পূরণ করার ব্যবস্থা করবে। বিমা গ্রহণকারী ক্ষতিপূরণ থেকে কোনো রকম লাভ কিন্তু করতে পারবে না। এই নীতিটি শুধুমাত্র অগ্নি এবং জাহাজ বিমার ক্ষেত্রেই প্রযোজ্য। জীবন বিমার ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়, কারণ একটা মানুষের জীবন কখনোই আর্থিক মূল্যে নিরূপণ করা সম্ভব নয়। নেক্সট হচ্ছে আমাদের প্রিন্সিপাল অফ সাব্রোগেশন। এই নীতির অর্থ হলো যে ক্ষতিপূরণ বা খেসারতের চুক্তির জন্য এই নিয়মটি প্রযোজ্য হবে। এই নীতি অনুসারে বিমা গ্রহণকারী তার সম্পত্তির ক্ষতির জন্য বিমা কোম্পানিকে ক্ষতিপূরণ দিয়ে দিলে সম্পত্তিটির উপর সে সমস্ত অধিকার অর্জন করবে। অর্থাৎ হারানো সম্পত্তির ক্ষেত্রে সম্পত্তিটি ফিরে গেলে বা ক্ষতিগ্রস্ত সম্পত্তির ক্ষেত্রে ভগ্নাবশেষ মূল্য থাকলে বিমা কোম্পানি তখন তার মালিক হবে। অর্থাৎ যে ব্যক্তি আগে সেই সম্পত্তিটির মালিক ছিল সে কিন্তু এখন আর তার মালিক বলে গণ্য হবে না। নেক্সট হচ্ছে আমাদের প্রিন্সিপাল অফ কন্ট্রিবিউশন। এই নীতিটিও ক্ষতিপূরণ বা খেসারত প্রদানের নীতির মতোই। এই নীতি অনুসারে কোনো ব্যক্তি কোনো একটি বিষয় যদি একাধিক বিমা কোম্পানির কাছ থেকে বিমা করে থাকেন, তাহলে ওই বিষয় সংক্রান্ত প্রকৃত ক্ষতির অর্থই সে বিমা কোম্পানিগুলির কাছ থেকে সম্মিলিতভাবে পাবে। প্রত্যেকের কাছ থেকে আলাদা আলাদা করে কোনো অর্থের ক্ষতিপূরণ পাবে না। অর্থাৎ তার ক্ষতির পরিমাণ বিমা কোম্পানিগুলির বিমার পরিমাণ অনুযায়ী আনুপাতিক হারে কিন্তু ভাগ হয়ে যাবে। নেক্সট হচ্ছে আমাদের প্রক্সিমিটি কজ।
প্রক্সিমিটি কজ বলছে বিমাকৃত সম্পত্তির ক্ষতি অবশ্যই বিমা চুক্তির অন্তর্ভুক্ত বিষয় সংশ্লিষ্ট হতে হবে, অর্থাৎ বিমা চুক্তির বিষয়ের সাথে সম্পর্কিত নয় এরূপ ক্ষতির জন্য বিমা কোম্পানি ক্ষতিপূরণের দায় বহন করবে না। এই ক্ষেত্রে বলা হয়ে থাকে যে বিমাকৃত সম্পত্তিটির ক্ষতি হয়েছে বা ক্ষতির প্রধান কারণ যদি সেই সম্পত্তিটা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের বিমার নীতি কার্যকর হবে না। যদি একাধিক কারণে এই ক্ষতি হয়ে থাকে, তাহলে ক্ষতির যেটা নিকটতম কারণ সেটিকেই কিন্তু বিমার চুক্তির মধ্যে থাকতে হবে। নেক্সট হচ্ছে মিটিগেশন অফ লস। এই নীতি অনুযায়ী বিমা গ্রহণকারী বিমাকৃত সম্পত্তির উপর বিমা করা না থাকলে যেরকম যত্ন নিত সেরকমই সে যত্ন বিমা করার পরেও নেবে। অর্থাৎ এই নীতি অনুসারে বিমা গ্রহণকারীর কর্তব্য হলো বিমাকৃত যে সম্পত্তি রয়েছে তার যুক্তিসঙ্গত যত্ন নেওয়া এবং সম্পত্তিটির যাতে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা গ্রহণ করা। কারণ একমাত্র সেক্ষেত্রেই যদি সম্পত্তিটার ক্ষতি হয়ে থাকে সমস্ত প্রিকশন নেওয়ার পরেও, তাহলেই একমাত্র ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু সেই প্রপার্টিটার ওপর ইন্স্যুরেন্স করাবে। এবারে আমরা জেনে নেব আমাদের লাইফ ইন্স্যুরেন্স নিয়ে। আমরা জানি যে আমাদের ইন্স্যুরেন্স মেনলি দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স, একটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। তাহলে দেখে নেব লাইফ ইন্স্যুরেন্স বলতে আমরা কি বুঝি। Life insurance may be defined as a contract in which the insurer, in consideration of a certain premium, either in lump sum or by other periodical payments, agrees to pay the assured or to the person for whose benefit the policy is taken the assured sum of money on the happening of a specified event contingent on the human life or at the expiry of the certain period। তাহলে কি বলছে জীবন বীমা কি? জীবন বীমা হচ্ছে একটা কন্ট্রাক্ট যে ক্ষেত্রে আমাদের যে ইন্স্যুরার থাকবেন তাকে একটা স্পেসিফিক অ্যামাউন্ট যা আগে থেকেই ফিক্স করা থাকবে তার প্রিমিয়াম প্রোভাইড করতে হবে। প্রিমিয়ামটা লাম্পসামেও হতে পারে বা একটা স্পেসিফিক টাইমের পর তাকে সেটা প্রোভাইড করা হতে পারে। সেটা সাধারণত সেই ব্যক্তির নামেই হবে যার নাম এই ইন্স্যুরেন্সের মধ্যে নামাঙ্কিত হবে। এখানে কিছু সাম অ্যাসিওর থাকবে যেটা সেই স্পেসিফিক ইভেন্ট হওয়ার পরে বা সেই ব্যক্তি মারা গেলে তার যে উত্তরাধিকারী থাকবে তাকে প্রোভাইড করা হবে। This agreement or contract which contains all the terms and conditions is called policy। এই এগ্রিমেন্টটা যার মধ্যে আমাদের সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনস লেখা থাকবে আমরা তাকে বলবো পলিসি। দ্য পার্সন হুজ লাইফ ইজ ইনশিওর্ড ইজ কল্ড অ্যাসিওর্ড। অর্থাৎ যে পার্সনের লাইফটাকে আমরা ইন্স্যুরেন্সের আন্ডারে আনতে চাইছি আমরা তাকে বলবো অ্যাসিওর্ড এবং ইন্স্যুরেন্স কোম্পানিকে বলবো ইন্স্যুরার। এবং যে কনসিডারেশনটা পে করতে হবে যার এগেনস্টে আমরা অ্যাসিওর্ড রিটার্ন পাবো সেটাকে আমরা বলবো প্রিমিয়াম। প্রিমিয়াম পিরিয়ডিক্যালি ইনস্টলমেন্টে জেনারেলি প্রোভাইড করা হয়ে থাকে। A life insurance policy was introduced as a protection against the uncertainty of life, but gradually its scope has widened and there are various types of insurance policies available to suit the requirements of the individual। প্রাথমিকভাবে লাইফ ইন্স্যুরেন্স এসেছিল একটা মানুষের জীবনকে সুনিশ্চিত করতে বা তার জীবনের সুরক্ষা প্রদান করতে, কিন্তু ধীরে ধীরে এখন লাইফ ইন্স্যুরেন্সের স্কোপ অনেক বড় হয়েছে এবং বিভিন্ন রকম আমাদের পলিসি এসে গেছে যেটা অনুযায়ী একটা মানুষ তার পলিসিকে চুজ করতে পারবে। Life insurance also encourages savings as the amount of premium has to be paid regularly. It thus provides a sense of security to the insured and his dependent। তাহলে লাইফ ইন্স্যুরেন্সকে আমরা অন্যভাবে সেভিংসও বলতে পারি, কারণ এক্ষেত্রে আমরা একটা পিরিয়ডিক্যাল অ্যামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানিকে প্রোভাইড করে দিচ্ছি রেগুলারলি। এই ক্ষেত্রে আমরা যে পার্সনটাকে আমরা সিকিউরিটি দিতে চাইছি তাকে তো বটেই এবং তার উত্তরাধিকারী বা তার ডিপেন্ডেন্ট যারা থাকবে তাদেরকেও আমরা ফিনান্সিয়াল সিকিউরিটি প্রোভাইড করতে পারি। এবারে আমরা দেখব আমাদের বিভিন্ন রকমের লাইফ ইন্স্যুরেন্স পলিসিগুলো। ফার্স্ট হচ্ছে আমাদের হোল লাইফ পলিসি।
the amount payable to the insured will not be paid before the death of the assured. The sum then becomes payable only to the beneficiaries or legal heir of the deceased. অর্থাৎ এক্ষেত্রে আমাদের যে ব্যক্তির নামের ওপর আমরা ইন্স্যুরেন্স করব বা যার লাইফকে আমরা অ্যাসিওর করতে চাইবো তার মৃত্যুর আগে কোনো মতেই সেই সাম ফেরত দেওয়া হবে না, মানে সেই প্রিমিয়ামের টাকা ফেরত সে পাবে না, অ্যাসিওর্ড মানি সে ফেরত পাবে না। এক্ষেত্রে একমাত্র যে বেনিফিশিয়ারি থাকবেন, মানে উত্তরাধিকারী যে থাকবেন বা তার লিগাল হেয়ার যে থাকবেন, সে সেই টাকাটা পাবেন যখন সেই ব্যক্তির মৃত্যু ঘটবে। Endowment life insurance policy. Insurer undertakes to pay a specified sum when the insured attains a particular age or on his death, whichever is earlier. The sum is payable to the legal heirs or nominee in case of death of the assured. Otherwise, sum will be paid to the assured after a fixed period. নেক্সট হচ্ছে আমাদের এন্ডাওমেন্ট লাইফ অ্যাসিওরেন্স পলিসি। এক্ষেত্রে কি বলা হচ্ছে, এক্ষেত্রে একটা স্পেসিফিক সাম আমরা তো প্রিমিয়াম হিসেবে পেমেন্ট করব, কিন্তু সেই সামটা আমরা রিটার্ন পেয়ে যাব। তার জন্য যত বছরের জন্য আমরা সেই ইন্স্যুরেন্সটা করছি বা সেই পার্সনের মৃত্যু তার ক্ষেত্রে যেটা আগে হবে সেই ইনসিডেন্টের ওপর বেস করে কিন্তু তাকে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি আমরা যে সামটা বা প্রিমিয়ামটা ইনভেস্ট করছি সেটা আমরা একটা স্পেসিফিক টাইমের পরে আবার রিটার্ন পেয়ে যাব, যদিও সেই ব্যক্তির মৃত্যু না ঘটে তবুও। নেক্সট হচ্ছে আমাদের জয়েন্ট লাইফ পলিসি। This policy is taken up by two or more person. Premium is paid jointly or by either of them. Assured sum or policy money is payable upon the death of any one person to the others survivors. আচ্ছা, এখানে কি বলছে, এই যে জয়েন্ট লাইফ পলিসিটা বলছি সাধারণত একের বেশি ব্যক্তির নামে হয়ে থাকে। এক্ষেত্রে যদি কোনো একজন ব্যক্তির মৃত্যুও ঘটে তাহলে সেক্ষেত্রে সেই সার্ভাইভার যে থাকবেন তার বা আরেকজন যিনি বেঁচে থাকবেন তাকে সেই পলিসির টাকাটা ফেরত দিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে কিন্তু সার্ভাইভার আমাদের একজনের বেশিও হতে পারে। নেক্সট হচ্ছে অ্যানুইটি পলিসি। Assured sum or policy money is payable after assured attain a certain age in monthly, quarterly, half yearly or annual installment. This is useful to those who prefer a regular income after a certain age. এক্ষেত্রে কি হয়, অ্যানুইটি পলিসি মানে এক্ষেত্রে আমরা প্রিমিয়াম পে করব মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, যেরকম আমরা চুজ করব প্ল্যানটা সেরকম, কিন্তু একটা স্পেসিফিক এজে যাবার পর অ্যাসিওর্ডের সেই টাকাটা তাকে রিটার্ন করে দেওয়া হবে। এক্ষেত্রে কিন্তু রেগুলার ইনকামটা বেশি, এই যে টাকাটা আমাদের প্রোভাইড করা হবে সেটাও মান্থলি, কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি বা অ্যানুয়াল বেসিসে হতে পারে। সেটা আমাদের যে কোনো মানে টার্মস অ্যান্ড কন্ডিশনস আমাদের পলিসিতে মেনশন করা থাকবে। জেনারেলি অ্যানুইটি পলিসির এক্সাম্পল হলো আমাদের পেনশন ফান্ড। তাহলে আমাদের এবার এখান থেকে বোঝা যাবে যে লাইফ ইন্স্যুরেন্স পলিসির অ্যাডভান্টেজেসগুলো কী কী। ফিনান্সিয়াল প্রোটেকশান ইন কেস অফ প্রিম্যাচিওর ডেথ, অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখছি যে যাকে আমরা অ্যাসিওর্ড করছি তার হঠাৎ যদি মৃত্যু হয়ে যায় তাহলে তার লিগাল হেয়ারকে সেই টাকাটা ফেরত দিয়ে দেওয়া হবে। সুতরাং এটা কিন্তু একটা ফিনান্সিয়াল প্রোটেকশান প্রোভাইড করে থাকে। নেক্সট হচ্ছে প্রভিশন অফ ওল্ড এজ, যেটা আমি এইমাত্র বললাম। অ্যানুইটি পলিসি যেটা হয় যেখানে আমরা এখন টাকা পেমেন্ট করে দেব বা প্রিমিয়াম পেমেন্ট করে দেব এবং একটা সার্টেন এজের পর সেই টাকাটা আমরা পেতে থাকব। সুতরাং এটা কিন্তু আমাদের ওল্ড এজের ক্ষেত্রে একটা প্রভিশন তৈরি করে রাখছে। নেক্সট হচ্ছে ইনডিউসেস সেভিংস। এই লাইফ ইন্স্যুরেন্স পলিসির বিভিন্ন টাইপস আছে যেগুলো ক্ষেত্রে আমাদের প্রিমিয়াম আমরা দিই এবং তারপরে আমরা মানে অ্যাসিওর্ডের মৃত্যু না হলেও তারা টাকাটা ফেরত পেয়ে যান, অর্থাৎ এটা তাদের সেভিংসে সাহায্য করে থাকে। নেক্সট হচ্ছে ফান্ডস অফ ইনভেস্টমেন্ট। এখান থেকে জনসাধারণের কাছ থেকে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বা ইন্স্যুরেন্স কোম্পানি সে টাকাটা কালেক্ট করে এবং সেটাকে কোনো ডেভেলপমেন্টের জন্য ইনভেস্ট করে থাকে, ফলে আমাদের ফান্ড তৈরি হয়ে যায়।
নেক্সট হচ্ছে আমাদের কমার্শিয়াল ভ্যালু, অর্থাৎ এর বাণিজ্যিক মূল্য বর্তমান রয়েছে। এই যে আমাদের পলিসিটা দেওয়া হবে বা বিমাপত্র লগ্নিপত্র যেটা থাকবে বিমা কোম্পানি, সেটা মানে বিমার যে বিমাপত্রটা যে থাকবে সেটা হচ্ছে আমাদের অ্যাজ এ মানে ইনভেস্টমেন্ট পলিসি হিসেবে কাজ করে থাকে, এবং সেটা কিন্তু ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রেও আমাদের সুবিধা করে দেয়। নেক্সট হচ্ছে সোশ্যাল ইউটিলিটি। আমাদের বৃহত্তর সমাজের প্রেক্ষাপটে জীবন বিমার আলাদা তাৎপর্য রয়েছে। আর্থিকভাবে দুর্বল বহু মানুষ এর মাধ্যমে অর্থ সঞ্চয় করে থাকে, এবং জীবন বিমা না থাকলে তাদের হয়তো অনেক বেশি টাকা খরচ হতো এবং অন্যান্য সামাজিক সমস্যার সম্মুখীন হতে হতো। তাহলে এবার আমরা জানবো আমাদের লাইফ ইন্স্যুরেন্সের এলিমেন্টসগুলো কি কি। ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদের প্রিমিয়াম আমরা জানি বিমা চুক্তির প্রতিদান। এক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আমরা এককালীন বা বিভিন্ন কিস্তিতে ভাগ করে করে বিমা কোম্পানিকে প্রদান করি, যেটা আমরা আবার পুনরায় ফেরত পেয়ে যাই, কখনো বিমা গ্রাহকের বয়স হিসেবে, কখনো বিমার মেয়াদ হিসেবে, বা কখনো মৃত্যুতে। নেক্সট হচ্ছে আমাদের ডেজ অফ গ্রেস। এক্ষেত্রে আমাদের যেদিন টাকা জমা দেওয়ার দিন বা প্রিমিয়াম পেমেন্ট করার দিন তারপরে কিছুদিন এক্সট্রা দেওয়া হয়ে থাকে, একে আমরা বলে থাকি ডেজ অফ গ্রেস বা রেওয়াতি দিন। সাধারণত মাসিক কিস্তির ক্ষেত্রে 15 দিন এবং অন্যান্য ক্ষেত্রে 30 দিন এই অতিরিক্ত সময় দেওয়া হয়ে থাকে। প্রুফ অফ এজ মানে জীবন বিমার ক্ষেত্রে বিমা গ্রাহকের বয়সের প্রমাণপত্র পেশ করা বাধ্যতামূলক, কারণ বিমার প্রিমিয়াম বিমা গ্রাহকের বয়সের ওপরেই কিন্তু নির্ভর করে থাকে। নেক্সট হচ্ছে নমিনি অ্যান্ড অ্যাসাইনমেন্ট। এক্ষেত্রে কি বিমা গ্রাহক বিমা চুক্তিটি চালু থাকাকালীন এক বা একাধিক ব্যক্তিকে তার উত্তরাধিকারী হিসেবে উল্লেখ করতে পারে। বিমা গ্রাহকের মৃত্যু হলে বিমা চুক্তিতে উল্লেখিত উত্তরাধিকারী বিমার টাকা পায়। অন্যদিকে মালিকানা হস্তান্তর বলতে বোঝায় যে ক্ষেত্রে বিমাপত্রটি তৃতীয় পক্ষকে হস্তান্তর করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে আমাদের সারেন্ডার ভ্যালু বা সমর্পণ মূল্য। বিমা গ্রাহক যদি প্রিমিয়াম দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে বিমাপত্রটি বিমা কোম্পানির কাছে সমর্পণ করতে হয়। অন্তত 3 বছর বিমার প্রিমিয়াম দেওয়া হলে বিমা কোম্পানি তাকে কিছু অর্থ ফেরত দেয়, যেটাকে আমরা সারেন্ডার ভ্যালু বলে থাকি। নেক্সট হচ্ছে আমাদের পেড আপ ভ্যালু, অর্থাৎ যদি কোনো বিমা গ্রাহক তার জীবন বিমা প্রিমিয়াম দিতে না চায় বা বিমাটি বন্ধ করতে চায় তাহলে সে বিমাপত্রটিতে আদায়কৃত মূল্যে রূপান্তরিত করতে পারে। বিমার আদায়কৃত মূল্য বলতে বলা হয় যতগুলো প্রিমিয়াম দেওয়া হয়েছে তার যোগফল। এই যে টাকাটা এটা কিন্তু ম্যাচিওর হওয়ার আগে পাওয়া যায় না। নেক্সট হচ্ছে ইনকনস্টেবল ক্লজ, মানে কি ইনকন্টেস্টেবল ক্লজ মানে হচ্ছে বিমা আইন অনুসারে প্রত্যেকটি বিমা চুক্তিতে একটি অনুচ্ছেদ যুক্ত থাকে। এতে বলা হয় যে বিমা চুক্তিটি যদি 2 বছর আমরা বলবৎ করে থাকি তাহলে তারপরে এই চুক্তি সম্পর্কিত কোনো বিরোধিতা করা যাবে না বা সেটাকে নিয়ে আদালতে যাওয়া যাবে না। নেক্সট হচ্ছে ফরফিচার। এই অনুচ্ছেদেও আমরা আগে যে অনুচ্ছেদের কথা বললাম সেখানে আমাদের এমন কিছু কিছু কারণ দেওয়া থাকে যে ক্ষেত্রে বিমা চুক্তিটি বাতিল বা বাজেয়াপ্ত হতে পারে। সাধারণত বিমার কিস্তি না দিলে, কোনো গুরুত্বপূর্ণ তথ্য না প্রকাশ করলে বা ভুল তথ্য প্রকাশ করলে এটাকে বাজেয়াপ্ত করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে রিভাইভাল অফ ল্যাপসড পলিসি। তাহলে বিমার কিস্তি যদি নির্ধারিত সময় অর্থাৎ রেয়াতি দিনের মধ্যে না জমা দেওয়া হয় তাহলে বিমা চুক্তিটি বাতিল বলে গণ্য হয়। এরূপ বাতিল বিমা চুক্তির অবশ্য প্রথম বকেয়া কিস্তির তারিখ থেকে 5 বছর বা মেয়াদ পূর্তির মধ্যে যেটি কম সেই সময়ের মধ্যে শর্ত সাপেক্ষে পুনরুজ্জীবিত করা যায়। নেক্সট হচ্ছে ক্লেম বা দাবি। এই অনুচ্ছেদে বলা হয়ে থাকে বিমা কোম্পানির কোন শাখা অফিস থেকে বিমা গ্রাহকের মৃত্যু বা মেয়াদ পূর্তির বিমার অর্থ প্রদান করা হবে। তাহলে এগুলো আমাদের গেল লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কিত আলোচনা। পরের দিন আমরা বাকি ইন্স্যুরেন্সগুলো নিয়ে আলোচনা করব।